তিশা ঘুমিয়ে পড়ল। সাইফ চুপচাপ তার পাশে বসে রইল। অন্ধকারে তিশার ভেজা মুখটা দেখল, তার হৃদয় আরো ভেঙে যাচ্ছিল। সে আলতো করে তিশার ভেজা চুলগুলো সরিয়ে দিল। সাইফ নিজের মনে বলল, আমি হাল ছাড়বো না তিশা। আমি জানি একদিন তুমি আমার ভালোবাসা বুঝতে পারবে। আমি অপেক্ষা করব, যতদিন লাগে আমি অপেক্ষা করব। সাইফ সারা রাত তিশার পাশে জেগে বসে রইল। তার মনে একটাই আশা, একদিন হয়তো তিশার হৃদয়ে বরফ গলবে আর সেও তার ভালোবাসার উষ্ণতা অনুভব করবে। কিন্তু সেই দিন কবে আসবে তা শুধু সময় জানে। পরের কয়েক সপ্তাহ ধরে তিশার অবহেলা যেন আরো ভালো। সাইফ তার সাথে কথা বলতে গেলে সে এড়িয়ে যেত, প্রশ্নের উত্তর দিত দায়সারা ভাবে। তারা একই ছাদের নিচে থাকলেও তাদের মধ্যে যেন এক অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গিয়েছিল, যা কোনোভাবেই ভাঙা যাচ্ছিল না। সাইফের সব প্রচেষ্টা, সব ভালোবাসা যেন সেই দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসতো। একদিন সাইফ তিশার কলেজের গেটের সামনে অপেক্ষা করছিল। সে ভেবেছিল হয়তো কলেজ থেকে ফেরার পথে তিশার সাথে কিছুক্ষণ কথা বলার সুযোগ পাবে। কিন্তু তিশা যখন গেট থেকে বের হলো, তার সাথে অন্য একজন ছেলে ছিল। তারা হাসতে হাসতে কথা বলছিল এবং সাইফকে একেবারেই খেয়াল করল না। সাইফের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ঈর্ষা আর কষ্ট একসাথে তাকে গ্রাস করলো। সে দূর থেকে তাদের চলে যাওয়া দেখলো, তারপর বিষণ্ণ মনে বাড়ি ফিরে এলো। ঘরে ফিরে সাইফ দেখলো তিশা তার বান্ধবীর সাথে ফোনে কথা বলছে আর হাসছে। সেই হাসি যা সাইফ কয়দিন ধরে দেখার জন্য ব্যাকুল হয়েছিল, তা অন্য কারোর সাথে ভাগ করে নিচ্ছে। সাইফের মনে হলো যেন কেউ তার হৃৎপিণ্ডে ছুরি মারছে। ফোন রেখে তিশা যখন সাইফের দিকে তাকালো, তার চোখে কোনো অনুশোচনা বা অপরাধ বোধের লেশ মাত্র ছিল না। তুমি কি কলেজে কারোর সাথে গিয়েছিলে? হ্যাঁ, তো তাতে তোমার কি? আমি আমি শুধু জানতে চাচ্ছিলাম। কেন? তুমি কি আমার প্রতিটি মুহূর্তের হিসাব রাখতে চাও? ভুলে যেও না, তুমি জোর করে আমাকে বিয়ে করেছো, আমার জীবনের মালিক নও। তিশার কথাগুলো সাইফের বুকে তীরের মতো বিঁধল। সে আর কোনো কথা বলতে পারল না, শুধু ব্যথাতুর দৃষ্টিতে তিশার দিকে তাকিয়ে রইল। রাতে খাবার টেবিলে নীরবতা আরো গাঢ় হলো। সাইফের বাবা মা তাদের মধ্যকার চাপা উত্তেজনা অনুভব করতে পারছিলেন। ফারিয়া বেগম কয়েকবার চেষ্টা করলেন পরিবেশটা হালকা করতে, কিন্তু কোনো লাভ হলো না। তিশা নীরবে খেলো আর সাইফ অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। খাওয়ার পর সাইফ তিশার ঘরে গেল। তিশা তখন ল্যাপটপে কিছু দেখছিল। সাইফের উপস্থিতি টের পেয়েও সে কোনো মনোযোগ দিল না। তিশা, আমার কিছু কথা বলার ছিল। আমার এখন কথা বলার মুড নেই। কিন্তু এটা খুব জরুরি। আর কি জরুরি কথা থাকতে পারে? তুমি তো তোমার উদ্দেশ্য হাসিল করেছো, এখন আর কি চাও? আমি তোমাকে বোঝাতে চাই। আমার কিছুই বোঝার নেই। তুমি আমার জীবনটা নষ্ট করেছো, এটাই সত্যি, আর আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। ল্যাপটপ বন্ধ করে সাইফের দিকে তাকালো। তার চোখে ঘৃণা আর বিতৃষ্ণা স্পষ্ট। সাইফ সেই দৃষ্টি সহ্য করতে না পেরে মাথা নিচু করল। ঠিক আছে, যদি তুমি এখন কথা বলতে না চাও তবে থাক, কিন্তু আমি সবসময় তোমার জন্য এখানে আছি। যখন তোমার মনে হবে তুমি কথা বলতে পারো। সাইফ ঘর থেকে বেরিয়ে গেল। তার মনে হচ্ছিল তাদের মধ্যকার দূরত্ব ক্রমশ বাড়ছে, আর এই বরফ গলাতে না পারলে তাদের ভবিষ্যৎ অন্ধকার। তার ভালোবাসার প্রতিদান হিসেবে সে শুধু অবহেলাই পাচ্ছে, যা তার হৃদয়কে ক্ষত বিক্ষত করছে। সে বুঝতে পারছিল না আর কতদিন সে এই নীরব যন্ত্রণা সহ্য করতে পারবে। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কবে তিশা তার ভালোবাসার গভীরতা বুঝতে পারবে, নাকি তাদের সম্পর্কটা চিরকাল এমনই তিক্ত আর শীতল থাকবে। হ্যাঁ, তারপরে দিনগুলো যেন একঘেয়েমি বেড়া জালে বাধা পড়ে কাটতে লাগলো। সাইফ তার দিক থেকে ভালোবাসার প্রকাশে কোনো ত্রুটি রাখত না। সকালে ঘুম থেকে উঠে তিশাকে উইশ করা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগে তার খেয়াল রাখা, সবকিছু সে নীরবে করে যেত। কখনো তিশার পছন্দের ফুল এনে তার পড়ার টেবিলে রেখে দিত, কখনো তার জন্য গরম কফি বানিয়ে অপেক্ষা করত। কিন্তু তিশার আচরণে সামান্যতম পরিবর্তন দেখা যেত না। সে সাইফের সাথে প্রয়োজন ছাড়া কথা বলতো না। যদি কোনো কারণে কথা বলতে হতো, তবে তা ছিল খুবই সংক্ষিপ্ত এবং শীতল। তাদের একই ঘরে থাকাটা যেন দুটো ভিন্ন মেরুর মানুষের সহ অবস্থান ছিল। একজন ভালোবাসার উষ্ণতা ছড়াতে চাইতো, অন্যজন সেই উষ্ণতাকে অপেক্ষা করে দূরে সরে থাকতে চাইতো। সাইফ তার বন্ধুদের সাথে আগের মতো আড্ডা দিতে পারত না। তার মন সবসময় তিশার চিন্তায় আচ্ছন্ন থাকত। তাদের সম্পর্কটা কোন দিকে যাচ্ছে তা ভেবে সে অস্থির থাকত।
তার বাবা মা তাদের মধ্যকার চাপা অস্বস্তি বুঝতে পারতেন, কিন্তু সরাসরি কিছু জিজ্ঞেস করতে সাহস পেতেন না। তারা হয়তো আশা করেছিলেন সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। তিশা তার স্বাভাবিক জীবন থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিল। ভার্সিটিতে গেলেও বন্ধুদের সাথে তেমন মিশত না, ক্লাসেও তেমন মনোযোগ কম থাকতো। তার মনে সবসময় সাইফের প্রতি জমে থাকা ক্ষোভ আর বিতৃষ্ণা কিলবিল করত। এই জোরপূর্বক বিয়েটা তার সব স্বপ্ন আর আকাঙ্ক্ষাকে যেন ধূলিসাৎ করে দিয়েছিল। সে ভেতরে ভেতরে জ্বলছিল, কিন্তু বাইরে একটা পাথরের মতো কঠিন আগুন তৈরি করেছিল, যা ভেদ করা সাইফের পক্ষে ক্রমশ কঠিন হয়ে উঠছিল। তাদের বেডরুমটা নীরবতায় এক স্থায়ী আবাসে পরিণত হয়েছিল। রাতে সাইফ সোফাতেই ঘুমাতো, আর তিশা একা একা বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকতো। তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক তো দূরের কথা, সামান্য স্পর্শ হতো না। সাইফ তিশার ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে চায়নি, কিন্তু এই দূরত্বটা তাকে ক্রমশ হতাশ করে তুলছিল। একদিন সাইফ সাহস করে তিশার কাছে গিয়ে বসলো। তিশা তখন বারান্দায় দাঁড়িয়ে দূরের আকাশ দেখছিল। তিশার, তুমি কি একবারের জন্য ভেবে দেখেছো আমার কেমন লাগে? তোমার এই অবহেলা, এটা আমাকে কতটা কষ্ট দেয়। তোমার কষ্ট পাওয়া না পাওয়ার সাথে আমার কি সম্পর্ক? তুমি তো আমার জীবনটাই কেড়ে নিয়েছো। এখন কষ্ট পেলে তাতে আমার কি? কিন্তু আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই তোমার কাছে? ভালোবাসা? এটা কেমন ভালোবাসা যা অন্যের ইচ্ছেকে সম্মান করতে জানে না? এটা তো জোর জবরদস্তি নিজের খেয়াল খুশি মতো কিছু করা। আমি জানি আমার পদ্ধতিটা ভুল ছিল, কিন্তু আমার উদ্দেশ্য খারাপ ছিল না। আমি সত্যি তোমাকে সুখী করতে চেয়েছিলাম। সুখী? আমাকে সুখী করার তোমার কোনো অধিকার নেই। তুমি বরং আমাকে আমার আগের জীবনে ফিরে যেতে দাও। তিশার কণ্ঠস্বর দৃঢ়, তার চোখে কোনো দুর্বলতা